দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেমোরিয়াল ডের ভাষণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিদলীয় কমিশন না হলে ক্যাপিটল হিলে হামলার তদন্ত করবে কংগ্রেস, জানালেন কলোরাডোর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো। ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত 2, আহত 20। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শাসনের অবসান ঘটতে পারে আর 2 দিনের মধ্যে। এবং দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘন বন্ধে চায়না ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ডেলাওয়ারে ভেটেরান্স মেমোরিয়াল পার্কে দেয়া ভাষণে এমন আহ্বান জানান তিনি। মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের শক্ত মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট। পাশাপাশি বিশেষ এই দিনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। মেমোরিয়াল ডে উপলক্ষে ভাষণের শুরুতেই শহীদ বীর সেনাদের স্মরণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের আত্মত্যাগ সবাইকে ঋণী করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে ছেলে বো বাইডেনের মৃত্যুর কথাও স্মরণ করেন এবং শোক প্রকাশ করেন। বো বাইডেনের মতো আমেরিকার প্রতিটি সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। To the women and men who braved every danger, who made the ultimate sacrifice for the country. Because as a nation, we must always remember. এই দিনটিকে বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের দিন হিসেবে উল্লেখ করেন বাইডেন। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় প্রেসিডেন্ট আরও বলেন, এমন একটা দিন আসবে যেদিন স্বজন হারানোর বেদনা ভুলে সবাই গর্বের হাসি হাসবে। The day will come when the mention of the name of your son or daughter, husband, wife, they will in fact bring not a tear to your eye but a smile to your lips. প্রেসিডেন্ট আরও বলেন, যখন তিনি দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন আফগানিস্তান ও ইরাকে শহীদ হওয়া সকল বীরদের নামের হিসেব রাখতেন। বিগত 2 দশকে 7,036 জন সেনা শহীদ হয়েছেন বলে জানান তিনি। বলেন, তাদের এই আত্মত্যাগ বিফলে যাবে না। Every day since I was vice president, I've carried with me a card with the exact number of troops killed in our operations in Afghanistan and Iraq. Not an approximation or a rounded number. বাইডেন আরও বলেন, প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। And we work to share it with more people, to make our country more open, more free, more fair, to bring us closer to making our American creed a reality for all Americans. বিশ্ব মানচিত্রে আমেরিকার অবস্থান অনন্য, এই স্লোগান দেবার পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, চায়নার প্রেসিডেন্টকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে তাহলে তার মোক্ষম জবাব দেবে ওয়াশিংটন। President Xi making it clear to him that we could do nothing but speak out for human rights around the world because that's who we are. এছাড়া জেনিভায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, কোনোভাবেই তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করতে দেবেন না তিনি। I'll be meeting with President Putin in a couple weeks in Geneva, making it clear that we will not stand by and let him abuse those rights. আশিকুজ্জামান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
এদিকে মেমোরিয়াল ডেতে বিতর্কিত টুইট করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত এই ভাইস প্রেসিডেন্ট ছবি পোস্ট করে টুইটের ক্যাপশনে লেখেন, এনজয় দ্য লং উইকেন্ড, অর্থাৎ লম্বা এই ছুটি উপভোগ করুন। তার পোস্ট দেখে টনি লিডারার নামের একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ভুলে গেলে চলবে না, এটি মেমোরিয়াল ডের ছুটি, উপভোগের নয়। আরেকজন লিখেছেন, যেদিন প্রয়াত ভাই বোনদের শ্রদ্ধা জানানোর দিন, সেদিন উপভোগের নয়। কমলার মা শ্যামলা গোপালান ভারতের চেন্নাইয়ের মেয়ে। আমেরিকায় একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান। অকল্যান্ডে জন্ম নেয়া কমলাকে অনেকে ফিমেল ওবামাও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন। অনেকে তার পরিচয় নিয়েও খোঁটা দিচ্ছেন, বলছেন অভিবাসীর সন্তান বলেই আমেরিকানদের অনুভূতিকে তিনি খাটো করে দেখেছেন। ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে দ্বিদলীয় কমিশন গঠনের প্রস্তাব আটকে দেয় রিপাবলিকানদের মনোভাবের তীব্র নিন্দা জানিয়েছে ক্যাপিটল হামলায় নিহত পুলিশ সদস্য ব্রায়ান সিনিকের পরিবার সহ বিভিন্ন মহল। যদি শেষ পর্যন্ত কমিশন গঠনের পরিকল্পনা ভেস্তে যায়, তাহলে তদন্ত পরিচালনা করবে কংগ্রেস, এমনটা জানিয়েছেন কলোরাডো ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে দ্বিদলীয় কমিশন গঠনের কথাবার্তা অনেকদিন ধরেই চলছে। তবে এই ব্যাপারটি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি এড়িয়ে যাবার চেষ্টায় মেতেছে। গত শুক্রবার সেনেটে ভোটাভুটিতেও তাদের অনীহার ব্যাপারটা স্পষ্ট ফুটে ওঠে। এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ডেমোক্র্যাটরা। Shame on the Republican Party for trying to sweep the horrors of that day under the rug because they're afraid of Donald Trump. ক্যাপিটলে হামলার ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া প্রয়োজন, এমনটাই মনে করছেন কলোরাডোর ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ জেসন ক্রো। And a growing number of Republicans are actually starting to believe more and more the big lie and undermine the legitimacy of the Biden presidency. So this is a problem that is prescient, it's growing, and we have to address it with some timeliness. রিপাবলিকানরা নানাভাবে বিল ঠেকানোর পায়তারা করছে বলেও সমালোচনা করেন জেসন। এই পরিকল্পনা ভেস্তে গেলে তদন্ত করবে কংগ্রেস, এমন হুঁশিয়ারি দেন তিনি। I don't know, I can't read their minds at this point, but this has to get done. I am sick of playing the game of whack-a-mole with GOP members in the Congress. You know, every time. কমিশন গঠনের প্রশ্নে রিপাবলিকানদের বিরোধিতার কারণ প্রসঙ্গে ভার্জিনিয়ার সাবেক রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ বারবারা কমস্টক বলছেন, রিপাবলিকান পার্টি বর্তমানে অনেকটাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তির উপর নির্ভর করছে। I understand Republicans want to get away from Donald Trump. I mean, if Donald Trump disappeared tomorrow. তবে যত বাধাই আসুক না কেন, হামলার প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও মনে করেন তিনি। This is not about Democrats or Republicans. It's about the country, and it's about getting to the truth, and it's about protecting the Capitol, the people who work there, and also making sure this never happens again. সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে অন্তত 2 জন। এই ঘটনায় আহত হয়েছেন 20 জনেরও বেশি। সিটি পুলিশের পরিচালক আলফ্রেডো এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত সন্দেহভাজন গ্রেফতার করা যায়নি। মায়ামির উত্তরে হায়োলিয়া নগরীতে রোববার প্রথম প্রহরের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজের বরাতে এনবিসি নিউজ জানায়, একটি সাদা গাড়ি থেকে হঠাৎ 3 ব্যক্তি রাইফেল ও হ্যান্ডগান নিয়ে বেরিয়ে এসে ভিড় লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করেন। টুইট বার্তায় পুলিশের পরিচালক রামিরেজ বলেন, কাপুরুষোচিত এক বন্দুক হামলার ঘটনাস্থলে আছেন তিনি, যেখানে 20 জনেরও বেশি মানুষকে গুলি করা হয়েছে। বলতে খারাপ লাগছে, তাদের 2 জন মারা গেছেন। ঠান্ডা মাথায় ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। এই হামলার বিচারও দাবি করেছেন তিনি। গুলি চালানোর পর সন্দেহভাজন 3 ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকায় প্রতি বছর শত শত মানুষ বন্দুক হামলার শিকার হন। বন্দুক হাতে নৃশংসতা থামাতে গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন নতুন আইন জারির ঘোষণা দেন। চলতি বছরের প্রথম 132 দিনে আমেরিকায় অন্তত 200টি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে আমেরিকা।
এই কাজে ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সহায়তাও নিয়েছে। 2012 থেকে 2014 সাল পর্যন্ত মের্কেল ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের উপর এমন গুপ্তচরবৃত্তি চলেছে বলে ডেনিশ সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে 2013 সালে এ বিষয়ে অভিযোগ জানান জার্মান চ্যান্সেলর। বিষয়টি নিয়ে ওবামার কাছে টেলিফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মের্কেল তখন এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা দুই দেশের মধ্যকার বিশ্বাসে ভাঙন ধরাতে পারে বলেও মন্তব্য করেন। তবে অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস। ডেনমার্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ডেনমার্কস রেডিও জানিয়েছে, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর গুপ্তচরবৃত্তির জন্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডেনমার্কের ইন্টারনেট কেবলের সহায়তা নিয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে দেখবেন। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শাসনের অবসান ঘটতে পারে আর দুদিনের মধ্যে। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এবারে বাংলাদেশের সংবাদ। চায়না থেকে করোনা ভাইরাসের যে 1.5 কোটি টিকা আসছে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, 50 লাখ করে 3 দফায় চায়নার 1.5 লাখ টিকা দেশে আসবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী 7 জেলায় লকডাউন না করার প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ মালিক বলেন, ওই জেলাগুলোতে আম, লিচু সহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকে সেখানে লকডাউন দেওয়া হয়নি। রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, রাশিয়া থেকেও টিকা আসবে। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতা হারানোর হুমকিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার শাসনামলের অবসান ঘটাতে চুক্তির মাধ্যমে জোট গড়তে যাচ্ছে বিরোধীরা। তবে নেতানিয়াহুর দাবি, এমন পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। গত মার্চের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি 30 আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর থেকেই 17 আসন পাওয়া বিরোধী ইয়েস আতিদ জোট গঠন করে ক্ষমতায় আসার চেষ্টায়। সবশেষ ইয়ামিনা পার্টি জোটে শরিক হওয়ায় বিরোধীরা আশা ফিরে পায়। শেষ পর্যন্ত জোট হলে মাত্র 6 আসন নিয়েই 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। মেয়াদের বাকি 2 বছর প্রধানমন্ত্রী থাকবেন ইয়েস আদিদ নেতা ইয়ার লাপিড। শেষ রক্ষা হচ্ছে না বেঞ্জামিন নেতানিয়াহুর। টানা 12 বছর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর তার বিদায়ের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। এতদিন নেতানিয়াহু কট্টরপন্থী দলগুলোর সমর্থন নিয়ে ছলে বলে কৌশলে দেশ শাসন করলেও মাত্র একটি উগ্র ডানপন্থী দলের সমর্থন হারানোই তার দীর্ঘ শাসনের অবসান হতে চলেছে। বিশ্লেষকরা প্রথমে তাকে ইসরায়েলের রাজনীতিতে অপ্রতিরোধ্য মনে করলেও এখন তাকে আর তেমনটি ভাবা হচ্ছে না।
গত 2 বছরে দেশটিতে একটি সরকার গঠনের জন্য 4 বার জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু কোনোবারই নেতানিয়াহুর দল সরকার গঠনের মতো জনসমর্থন পায়নি। তবুও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার সব চেষ্টাই করেছেন। His opposition, leading the opposition and trying to sabotage the next government or to crack it down and go to elections and come back. সম্প্রতি গাজায় নৃশংস সামরিক হামলাকে তার ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে মনে করেছেন বিশ্লেষকরা। শত শত নিরীহ মানুষের রক্তে হাত ভিজিয়েও নেতানিয়াহু এখন নিজেকে রক্ষা করতে পারছেন না। টানা 12 বছর 56 দিন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন ক্ষমতাসীন লিকুদ পার্টির এই নেতা। এর আগেও তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন 15 বছর 74 দিন। একসময় বিশ্লেষকরা বলতেন কট্টরপন্থী নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের কথা ভাবা যায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে নেতানিয়াহুকে ছাড়াই নতুন সরকার পেতে যাচ্ছে দেশটি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর বিরোধীরা একজোট হওয়ায় তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিবেদন মতে ডানপন্থী ছোট দল ইয়ামিনার নেতা নাফতালি বেনেট নেতানিয়াহুর বিরোধী মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের নেতা ইয়ার লাপিদের জোটে যোগ দিতে রাজি হওয়ায় লিকুদ পার্টির শাসনের অবসান হতে পারে। রোববার সন্ধ্যায় নাফতালি নতুন জোট সরকারে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে নেতানিয়াহু সরকারের পতনের আভাস স্পষ্ট হয়ে ওঠে। It's the triumph of people who believe in institutions, the rule of law, and decency. It's the beginning, potentially, of a Biden backlash in Israel. এদিকে নেতানিয়াহু হুঁশিয়ার করে বলেছেন প্রস্তাবিত নতুন জোট সরকার দেশটির নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট মধ্যপন্থী ইয়ার লাপিদের সাথে আলোচনায় বসবেন এমন ঘোষণার পর নেতানিয়াহু ডানপন্থী রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন যে তারা যাতে কোনো ধরনের চুক্তিতে সমর্থন না দেয়। নতুন জোট সরকার গঠনের জন্য বুধবার পর্যন্ত সময় হাতে পাবেন লাপিদ। তিনি সরকার গঠন করতে সক্ষম হলে তা হবে দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকা বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতার অবসান। আশিক আহমেদ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত 200 শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। নাইজারের তেজিনা শহরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে রোববার হামলা চালিয়ে ওই শিক্ষার্থীদের অপহরণ করে। এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকে নাইজেরিয়ার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 7 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় থেকে 1 মাস আগেও 20 জনকে অপহরণ করা হয়। 40 দিন পর 14 জনকে মুক্ত করা হয়। এর একদিন পরই রোববার এই ঘটনা ঘটল। নাইজার পুলিশের এক মুখপাত্র বলেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং একজন আহত হন। এরপর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে শতাধিক শিশুকে অপহরণ করেছে, পরে বয়সে বেশি ছোট হয় বেশ কয়েকজন শিশুকে ফেরত দিয়ে যায়। তাদের বয়স 4 থেকে 12 বছরের মধ্যে। রাজ্য সরকার বেশ কয়েকটি টুইটে জানিয়েছে, বয়সে বেশি ছোট এবং হাঁটতে পারে না এরকম 11 শিশুকে মুক্ত করে দিয়েছে হামলাকারীরা। গভর্নর সানি বেলো ওই শিশুদের দ্রুত ফিরিয়ে আনতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ার কেন্দ্র ও উত্তর পশ্চিম গ্রামাঞ্চলে লুটপাট, গবাদি পশু চুরি ও মানুষকে জিম্মি করছে বিভিন্ন সশস্ত্র দল। মুক্তিপণের জন্য অপরাধীরা প্রায়ই এরকম ঘটনা ঘটাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত 730 শিক্ষার্থী ও শিশুকে অপহরণ করা হয়েছে। গত 20 এপ্রিল নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে বন্দুকধারীরা 20 জনকে অপহরণ করে। স্কুলের একজন কর্মকর্তাকেও হত্যা করা হয়। পরিবার ও সরকারকে মুক্তিপণ দিতে বাধ্য করতে 5 শিক্ষার্থীকে হত্যা করে অপহরণকারীরা। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক সহিংসতায় 19টি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এই গণহত্যায় 91 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 41 জন শিশু ও 25 জন নারী। এছাড়া 8 জন শিশু ও 6 নারী সহ
আল কাউলাক পরিবারের 21 সদস্যকে হত্যা করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে আবু আউফ পরিবার এক শিশু ও 5 নারী সহ তাদের 9 জন সদস্যকে হারিয়েছে। আল তানানি পরিবার এক নারী ও 4 শিশু সহ নিহতের সংখ্যা 6 জন। সবাই নিজ বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে টানা 11 দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে 68 শিশুসহ অন্তত 270 জন। এছাড়া আহত হয়েছেন প্রায় 2000 জন ফিলিস্তিনি নাগরিক। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে 2 শিশুসহ নিহত সংখ্যা 13 জন। রাতের সংবাদে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরে এসে দেখবেন। এবং দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়ে। I always tell my son, if you get knocked down 9 times, you have to get back up 10. Queens took quite a punch this past year. People from Astoria to Bayside to the Rockaways lost their jobs. Many lost loved ones, and many lost their faith in government. We've weathered storms before, built back our homes, communities, even our careers. But this time, things need to be different. We need things to be better. We need justice. A new future is possible if we work for it. And here in Queens, we've never been afraid of hard work. We need to come together to face the challenges before us and stand united to build a new Queens that works for everyone. Together, we can build a future with good-paying jobs that tackles the climate crises. Together, we can help keep families in their homes and build affordable housing for those who need it. Together, we can have high-quality public schools in every neighborhood. Together, we can make sure that every community feels safe. And together, we can build a future with world-class healthcare and hospitals accessible to every zip code. I want my son to know that every setback is an opportunity to grow. We all love a good comeback story. And this one, Queens, the epicenter of the epicenter, rises up and bounces back stronger than ever. I'm Donovan Richards, your Queensborough president. Let's get to work. বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট? এত বড় মাছ? থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। আবারও স্বাগত বাংলা চ্যানেল রাতের সংবাদে। এখন দেখবেন প্রবাস সংবাদ। মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জলকন্যা খ্যাত ইটালির ভেনিস সহ আশপাশের শহরগুলোতে কর্মচাঞ্চল্য হারিয়ে গিয়েছিল। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়, আবার ফিরে আসতে শুরু করেছে আগের পরিবেশ, খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান। 2019 সালে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে পর্যটকদের আগমন বন্ধ হয়ে যায়। ইটালিয়ান সহ বহু বাংলাদেশি ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এতে বেকার হয়ে পড়েন অনেকে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। বিভিন্ন শহর থেকে পর্যটকরা আসতে শুরু করেছে ভেনিস ও আশপাশের শহরগুলোতে। ভেনিসের পিয়াচ্ছা সান মার্কো, লিদো, মুরানো, বুরানো, পিয়াচ্ছা আলে রোম সহ বিভিন্ন স্থানে পর্যটকদের পদচারণায় কিছুটা প্রাণ ফিরে পাচ্ছে। ভেনিসে বসবাসরত বাংলাদেশিরা মনে করেন পর্যটকদের আগমন বৃদ্ধি পেলে পুনরায় জমে উঠবে জলকন্যা খ্যাত ভেনিস শহর। এবারে খেলার খবর। মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অনেক দেশ ও তাদের নামি দামি ক্লাবেরই আয় কমেছে। তবে এই মহামারীর মাঝেও আয় বেড়েছে বিশ্বের ক্রিকেট খেলুড়ে ধনী দেশগুলোর।
করোনাকালে বিশ্বের ধনী ক্রিকেট বোর্ড তালিকায় পঞ্চম স্থানে বাংলাদেশ আর প্রথম স্থানে ভারত। 2021 সালে আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI। তাদের আয় 3,730 কোটি টাকা। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া CA। তাদের আয় 2,843 কোটি টাকা। আয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ECB। তাদের আয় 2,135 কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB। তাদের আয় 811 কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। তাদের আয় 802 কোটি টাকা। এছাড়া সাউথ আফ্রিকার আয় 485 কোটি, নিউজিল্যান্ডের 210 কোটি, ওয়েস্ট ইন্ডিজের 116 কোটি, জিম্বাবুয়ের 113 কোটি আর শ্রীলঙ্কার আয় 100 কোটি টাকা। এবার জানাবো বিনোদন সংবাদ। জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রী গোয়েন লারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেলা 11টায় টেনিসের ন্যাশভিলে একটি লেকে এই দুর্ঘটনা ঘটে। এতে তারা দুজন সহ মোট 7 জনের মৃত্যু হয়। উদ্ধারকারী দল রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেস্কিউ জানিয়েছে ছোট্ট জেট বিমানটি টেনিসের স্নায়ারনা এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। ন্যাশভিলের 19 কিলোমিটার দক্ষিণে পার্সি প্রায়াস্ট লেকে গিয়ে পড়ে এটি। বিমানটিতে মোট 7 জন আরোহী ছিলেন। জো লারা টারজান সিনেমা ও ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা পান। 1989 সালের টিভি সিনেমা টারজান ইন ম্যানহাটনে অভিনয় করেন তিনি। এরপর তিনি টিভি সিরিজ টারজান দ্য এপিক অ্যাডভেঞ্চার্সে কাজ করেন। 1996 থেকে 1997 সালে এটি প্রচারিত হয়েছিল। এখন দেখবেন অন্যরকম সংবাদ। করোনা মহামারীর পর আমেরিকার সবচেয়ে বড় ক্রীড়া আসর বসতে যাচ্ছে ইন্ডিয়ানাপোলিসে। মেমোরিয়াল ডের ছুটি উপলক্ষে গ্যালারিতে বসে 1,35,000 দর্শক মোটর রেস উপভোগের সুযোগ পাবেন। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তাছাড়া দর্শকদের করোনা টিকা নিতে উৎসাহ প্রদানে থাকছে জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকা দেওয়ার ব্যবস্থাও। করোনা মহামারীর শুরু থেকে ইন্ডিয়ানাপলিস মোটর স্পিডওয়ের কার্যক্রম বন্ধ ছিল। 2020 সালের মেমোরিয়াল ডেতে বাতিল করা হয় ইন্ডি 500-এর আয়োজন। এছাড়া গ্যালারি ফাঁকা রেখে গত আগস্টে আয়োজন করা হয়েছিল গাড়ির রেস। কিন্তু চলতি মৌসুমে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগের রূপে ফিরছে এই স্পিডওয়েটি। এজন্য রেসপ্রেমীদের মাঝে উৎসাহ আর উত্তেজনা তুলনামূলক বেশি। I love this place. I've missed this place. রেসপ্রেমীরা এসেছেন তাদের প্রিয় আয়োজনটি উপভোগ করতে। কর্তৃপক্ষের নির্দেশ আছে আগত দর্শকরা যেন স্বাস্থ্যবিধি মেনে খেলা উপভোগ করেন। এজন্য নজরদারির জন্য গ্যালারি জুড়ে রাখা হয়েছে স্বেচ্ছাসেবক দল। তারপরেও অনেকে এসেছেন মাস্ক ছাড়া। 1,35,000 দর্শক গ্যালারিতে বসে রেস উপভোগ করতে পারবেন। এই সংখ্যা অবশ্য মোট ধারণ ক্ষমতার 40%। As you're coming in and as you're standing in concession stands and going to restrooms, we're trying to keep people distanced as much as possible, so you'll see signage everywhere. প্রথমবারের মতো নারী প্রধান একটি দল অংশ নিচ্ছে রেস প্রতিযোগিতায়। It's so cool to be working alongside other women who are so driven to do what you love to do. সবচেয়ে মজার ব্যাপার হলো এখানেও রাখা হয়েছে টিকা নেয়ার ব্যবস্থা। এখনো যারা টিকা নেননি তারা এখান থেকে নিতে পারবেন। মহামারী পরবর্তী সময়ের সাথে যেন সবাই খাপ খাইয়ে নিতে পারেন, সেজন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন আয়োজকরা। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল রাতের সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মেমোরিয়াল ডের ভাষণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিদলীয় কমিশন না হলে ক্যাপিটল হিলে হামলার তদন্ত করবে কংগ্রেস, জানালেন কলোরাডোর ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো। ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত 2, আহত 20। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শাসনের অবসান ঘটতে পারে আর 2 দিনের মধ্যে। এবং দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়ে। প্রতিদিন বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন বাংলাদেশ সময় রাত 11টা, নিউ ইয়র্ক সময় বেলা 1টায়। রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। রাতের সংবাদ ফেসবুকে দেখতে পাবেন নিউ ইয়র্ক সময় রাত 10টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়।
নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com এ। করোনাভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন। নিজে সুরক্ষিত থাকুন, মহামারী বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।